ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে আমরা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরার থিওরি অফ লার্নিং এবং তার শিক্ষামূলক যে তাৎপর্য সেটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখব থর্নডাইকের জীবনী সম্পর্কিত কিছু তথ্য। পুরো নাম এডওয়ার্ড লি থর্নডাইক। ওনার জন্ম হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ম্যাসাচুসেটস শহরে। মৃত্যু হয়েছিল নিউ ইয়র্কে অগাস্টের 9 তারিখ 1949 সন। ওনার পড়াশোনা করেছিলেন রক্সবারি ল্যাটিন স্কুল, তারপর ওয়েসলিয়ান ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। পেশায় তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন। উনি কলাম্বিয়া ইউনিভার্সিটির টিচার্স কলেজে অধ্যাপনা করতেন এবং তিনি বিখ্যাত ছিলেন তার থিওরি অফ কানেকশনিজম অর্থাৎ সংযোজনমূলক তত্ত্ব এবং লজ অফ লার্নিং অর্থাৎ শিখনের সূত্রসমূহের জন্যে। তিনি বিয়ে করেছিলেন এলিজাবেথ মৌল্টন 1900 খ্রিস্টাব্দের 29শে অগাস্ট। এবারে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, এই যে তত্ত্বটি সেটি 1898 খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ অ্যানিম্যাল ইন্টেলিজেন্সে প্রকাশ করেন এবং সেখানে তিনি বলেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগের মাধ্যমে শিখন হয়। এখন এই উদ্দীপক বা প্রতিক্রিয়াটি কি সেটা আমাদের একটু বুঝতে হবে। থর্নডাইক বলেছেন যা কিছু আমাদের ইন্দ্রিয়ানুভূতি জাগাতে পারে তাই হলো উদ্দীপক, আর কোনো বিশেষ ইন্দ্রিয়ানুভূতির উপরে আমরা যে সাড়া দিই তা হলো প্রতিক্রিয়া। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি কোনো ছাত্রকে একটি গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয় এবং ছাত্রটি সমস্যাটি সমাধানের জন্য বিভিন্ন সূত্র প্রয়োগ করে, তখন এখানে আমরা বলতে পারি যে গাণিতিক সমস্যাটি তার কাছে একটা উদ্দীপক এবং তার প্রতিক্রিয়া হচ্ছে সে যে বিভিন্ন সূত্রগুলো প্রয়োগ করছে। এবং থর্নডাইক বলছেন যে যখন সে নির্ভুল সূত্রটি প্রয়োগ করবে তখন সমস্যা সমাধান হবে অর্থাৎ ছেলেটির শিখন হবে। এই জন্যে থর্নডাইক বলেছেন যে মানুষ বা প্রাণী কোনো বিষয় বারবার প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখে থাকে এবং এই পদ্ধতিটাকে তিনি নাম দিয়েছেন প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন। এই প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে কিভাবে শিখতে পারে সেটা থর্নডাইক বিভিন্ন প্রাণীর উপরে পরীক্ষা নিরীক্ষা করেছেন, বিশেষ করে মুরগি, বিড়াল, কুকুর। তো আজকের এই ভিডিওতে আমরা থর্নডাইকের যে ক্ষুধার্ত বিড়ালের উপরে তিনি যে পরীক্ষাটি করেছেন সেটা আমরা শিখব, দেখব। তাহলে আবার আমি একটু বলে দিচ্ছি যে থর্নডাইকের মূল যে কথা এই তত্ত্বটার মধ্যে সেটা ছিল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যখনই সংযোগ হবে তখনই শিখন হবে। এবার আমরা ক্ষুধার্ত বিড়ালের পরীক্ষাটা দেখব। তো এই পরীক্ষায় থর্নডাইক কি করেছেন, একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি খাঁচায় আবদ্ধ করে রেখেছেন এবং খাঁচার বাইরে একটি মাছের টুকরো রেখেছিলেন। ক্ষুধার্ত বিড়ালটি খাঁচা থেকে বেরিয়ে খাবার পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে লাগলো এবং এই অবস্থায় থর্নডাইক বিড়ালের আচরণের 3টি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করলেন। কি দেখলেন থর্নডাইক? তিনি দেখলেন যে বিড়ালটি প্রথমে বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। আমরা দেখব যে সে এই যে নানানভাবে একবার এদিক দিয়ে একবার ওই দিক দিয়ে বিশৃঙ্খলভাবে সে বের হওয়ার চেষ্টা করে এবং এই যে বাক্সটা এটাকে থর্নডাইক বিশেষভাবে বানিয়েছেন, এটাকে বলা হয় পাজল বক্স। এবং তারপরে অনেকবার চেষ্টা করার পর হঠাৎ আমরা দেখি তার পা নির্দিষ্ট জায়গায় সেখানে পড়ে, অর্থাৎ এই ছবিতে এই জায়গাটাতে এটা দেখানো যাচ্ছে। তো ওই নির্দিষ্ট জায়গায় তার পা পড়ে যায় এবং সে তখন দরজা খুলে যায় এবং সে তার যে খাবার অর্থাৎ মাছটি সে খেতে পারে। পরে থর্নডাইক কি করেছেন, আবার বিড়ালটাকে খাঁচায় বন্ধ করে আবার বাইরে খাবার দিয়েছেন। এবারও দেখা গেল একই রকম ভাবে সে এলোমেলো চেষ্টা করতে থাকে এবং হঠাৎ তার পা নির্দিষ্ট জায়গায় লাগে এবং সে দরজা খুলে যায় এবং সে বেরিয়ে এসে খাবার খায়। কিন্তু এখানে থর্নডাইক যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে বিড়ালের ভুলের করার যে প্রচেষ্টা সেটার সংখ্যা কিন্তু প্রথমবার থেকে কমে এসেছে
এবং এইভাবে পরীক্ষাটি যতই পুনরাবৃত্তি করা হতে লাগলো, দেখা গেল বিড়ালের খাঁচা থেকে বেরিয়ে আসার সময় কম লাগছে এবং ভুল প্রচেষ্টার সংখ্যাও কমে আসছে। এবং পরিশেষে এটা দেখা গেল যে বিড়ালটিকে খাঁচার বন্ধ করা মাত্রই সে দরজা খুলে বেরিয়ে আসছে। বিড়ালটি একটিও ভুল প্রচেষ্টা করে নাই। এবং থর্নডাইক বলেছেন যে তখনই উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ হলো এবং শিখন সম্পন্ন হলো। এখন এই যে এবং বারবার ভুল করা, এই জিনিসটাকে থর্নডাইক একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। থর্নডাইক দেখেছেন যে প্রথমে যে বিড়ালটি যে সময় নেয় সেটা প্রায় 160 সেকেন্ড, এবং পরবর্তী সময় দেখা গেছে বারবার তাকে যখন খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে এবং বারবার সে চেষ্টা করে যখন বেরিয়ে এসেছে, 24তম প্রচেষ্টায় থর্নডাইক দেখেছেন বিড়ালটি মাত্র 7 সেকেন্ড সময় নিচ্ছে। এই পরীক্ষা থেকে থর্নডাইক শিখনের কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন, বিশেষ করে 7টি। তিনি বলেছেন যে প্রথমে একটি তাড়না থাকতে হবে, যেমন ক্ষুধার্ত বিড়ালটি তার খাবারের জন্য তার একটা তাড়না বা একটা তাগিদ ছিল, তার একটা লক্ষ্য থাকতে হবে, অর্থাৎ সে কোথায় গিয়ে পৌঁছবে, এবং তার একটা বাধা থাকবে তার পরবর্তী স্তরে। অর্থাৎ যেমন আমরা দেখলাম যে লক্ষ্য মাছ এবং বিড়ালের মাঝে যে বাধা ছিল সেটা ছিল দরজা। তারপর 4 নম্বর, বাধা যখন পাবে সে এই বাধা অতিক্রমের জন্য উদ্দেশ্যহীনভাবে প্রচেষ্টা করবে। আমরা দেখেছি বিড়ালটি তাই করেছিল। 5 নম্বর, হঠাৎ সাফল্য আসবে, অর্থাৎ প্রচেষ্টা করতে যখন শুরু করেছিল বিড়ালটা, হঠাৎ দেখলাম তার পা নির্দিষ্ট জায়গাতে লেগেছে এবং সে সাফল্য পেয়েছে। 6 নম্বর, সঠিক পদ্ধতি নির্বাচন সে করতে পারবে, অর্থাৎ পাটাকে কোন জায়গায় লাগাতে হবে সেটা সে বুঝতে পারবে এবং সঠিক পদ্ধতি স্থিরীকরণ হবে, সে তখন পরিষ্কার বুঝে যাবে যে এটাতেই আমার সবসময় লাগাতে হবে। এইভাবে স্তরে স্তরে বিভিন্ন স্তরগুলো অতিক্রম করে তার শিখন সম্পন্ন হয়, থর্নডাইক যেটা বলেছেন। এবারে এই পরীক্ষাটা থেকে থর্নডাইক কিছু সূত্র বের করেছেন যে কিভাবে শিখন সম্পন্ন হয়। তা এই সূত্রগুলোর মধ্যে 3টি ছিল প্রধান বা মুখ্য সূত্র। তো এই সূত্রগুলো হচ্ছে, প্রথমে আমরা দেখব যে প্রস্তুতির সূত্র, তারপরে হচ্ছে ফল লাভের সূত্র এবং তারপরে অনুশীলনের সূত্র। এখন একটু আমরা প্রত্যেকটা সূত্র একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে প্রস্তুতির সূত্র, অর্থাৎ ল অফ রেডিনেস, খুব ইম্পর্টেন্ট আমাদের শিখনের জন্য। থর্নডাইক বলেছেন শিখনের সবচেয়ে বড় শর্ত হলো কোনো কিছু শেখার জন্য দৈহিক ও মানসিক প্রস্তুতি, অর্থাৎ মানসিক ও দৈহিক প্রস্তুতি থাকলে শিখন ত্বরান্বিত হয়। তারপর থর্নডাইক এটা বলেছেন অনুশীলনের সূত্র, অর্থাৎ ল অফ এক্সারসাইজেস। তিনি বলেছেন কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যদি বারবার সংযোগ স্থাপিত হয় এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যেকার যে বন্ধন সেটা দৃঢ়তর হয়। আর যদি কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে দীর্ঘকাল কোনো সংযোগ না হয়, তাহলে শিখন শিথিল হয়ে পড়ে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয় দীর্ঘকাল না পড়ে, তাহলে সে ওই বিষয়টা তার আয়ত্তের বাইরে চলে যাবে। সেই জন্যে থর্নডাইকের মতে উৎকৃষ্ট শিখনের জন্য বারবার অনুশীলন করতে হবে। যে কোনো জিনিস আমরা বলি অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমরা যদি অভ্যাস না করি, আমরা যদি অনুশীলন না করি, তাহলে দেখব যে কোনো বিষয়ের উপরে আমাদের যে দক্ষতা, আমাদের যে জ্ঞান, সেটা কিন্তু আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। এবার হচ্ছে ফল লাভের সূত্র, অর্থাৎ ল অব ইফেক্ট। থর্নডাইক বলেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয়, তবে সংযোগটি শক্তিশালী হয়, অর্থাৎ এসআর বন্ধন দৃঢ় হয়, স্টিমুলাস রেসপন্স, যেটাকে থর্নডাইক বলেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনটা দৃঢ় হবে। অপরপক্ষে সংযোগের ফল যদি বিরক্তিকর হয়, তবে সংযোগটি শিথিল হয়ে পড়ে। মানে যে জিনিসটা আমাকে খুব আনন্দ দেবে, যে জিনিসটা আমাকে শিক্ষার্থীর কাছে যদি সন্তোষজনক বা আনন্দদায়ক হয়, তবে শিখনটা তাড়াতাড়ি হবে, শক্তিশালী হবে। আর যেটা দেখা যাবে শিক্ষার্থীরা কোনো আনন্দ পাচ্ছে না, তারা বিরক্তিকর হচ্ছে, তাহলে দেখা যাবে সে শিখতেও পারবে না এবং শিখলেও সে খুব তাড়াতাড়ি ভুলে যাবে।
এই তিনটি মুখ্য সূত্র ছাড়াও থর্নডাইক 5টি গৌণ সূত্রের কথা বলেছেন শিখনের জন্য। তিনি বলেছেন প্রথমে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, আত্মীকরণ বা উপমানের সূত্র এবং অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। আমরা একটু দেখে নিই এগুলো আসলে কি, খুব ইন্টারেস্টিং। তিনি প্রথমে যেটা বলছেন বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, সেটাতে এই সূত্রে তিনি বলছেন যে মানুষ বা অন্য কোনো প্রাণী যদি সমস্যার সম্মুখীন হয় তখন সে কি করে একটার পর একটা অর্থাৎ অনেক রকম আচরণ করে ওই সমস্যাটা সমাধানের চেষ্টা করে, এবং যখন সঠিক প্রতিক্রিয়াটি ঘটে তখনই কিন্তু সাফল্য আসবে, যেটা বিড়ালের ক্ষেত্রেও হয়েছিল। সে বারবার চেষ্টা করে এদিক দিয়ে বেরোতে চায়, এদিক দিয়ে বেরোতে চায়, এদিক দিয়ে বেরোতে চায়, তারপরে সে সঠিক প্রতিক্রিয়াটা যখন দিতে পারলো তখন তার কাছে সাফল্য আসলো। সমস্যার মুখে ব্যক্তি যদি তার আচরণ পরিবর্তন করতে না পারত, অর্থাৎ বহু ধরনের আচরণের ক্ষমতা যদি তার না থাকতো, তবে সঠিক প্রতিক্রিয়াটি কোনোদিন ঘটতো না, এবং সঠিক প্রতিক্রিয়ার জন্য মানুষ বা প্রাণীকে একাধিক প্রতিক্রিয়া করার যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ সেটাই বলছে যে একই উদ্দীপকের উদ্দেশ্যে বহুমুখী প্রতিক্রিয়া করতে হবে। এটাই হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। এবারে দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার সূত্র, অর্থাৎ ল অফ অ্যাটিটিউড, সেট অফ ডিসপোজিশন। থর্নডাইক বলেছেন মানুষ বা প্রাণীর সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি বা উন্মুখতা দ্বারা শিখন নিয়ন্ত্রিত হয়। এই নীতি অনুযায়ী একজন ব্যক্তি কি করবে, কিসে সে আনন্দ পাবে আর কিসে সে বিরক্ত হবে তা নির্ভর করে তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার উপর। এজন্য এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর তিনি বলছেন আংশিক প্রতিক্রিয়ার সূত্র। এই নীতি অনুযায়ী একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেশি জোর দেয়। অর্থাৎ শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী শিখন পরিস্থিতির কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগী হয়। এতে শিক্ষক কাজ থাকতে হবে ওইটার প্রতি, বাকিগুলোর প্রতি আমি গুরুত্ব দেব না। এটা হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। নেক্সট তিনি বলেছেন সাদৃশ্যকরণ বা অনুরূপতার সূত্র। এটাতে তিনি বলেছেন যে এটাকে আত্মীকরণের নীতি বা সাদৃশ্যের ভিত্তিতে প্রতিক্রিয়ার নীতি বলা যায়। একটি নতুন পরিবেশ, কোনো একটা নতুন পরিবেশে বা পরিস্থিতিতে মানুষ বা প্রাণী কি করে, সে পূর্বে একই ধরনের অবস্থায় যা করেছিল সেই প্রতিক্রিয়া করে। সেটাই হচ্ছে সাদৃশ্যকরণের সূত্র। তারপর থর্নডাইক বলেছেন অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র বা ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। এটাতে তিনি বলেছেন যে একটি প্রতিক্রিয়াকে যদি বিভিন্ন পরিস্থিতিতে অপরিবর্তিত রাখা যায় তাহলে সেটিকে শেষ পর্যন্ত একটি নতুন উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা যায়। যেমন একটি বিড়ালকে খাবার দেখিয়ে পেছনের দুপায়ের উপর দাঁড়াতে শেখানোর পর যদি শুধুমাত্র দাঁড়াও বলা হয় তাহলে সে দাঁড়াতে পারে। তো এটা হচ্ছে শিফটিং করানো যায়, এটাকে বলা হচ্ছে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এখন আমরা যদি দেখি এগুলোর শিক্ষামূলক তাৎপর্য কি আছে, তো প্রথমে আমরা দেখব তার যে প্রস্তুতি সূত্র অর্থাৎ মুখ্য সূত্র, শিখনের যে মুখ্য সূত্রের কথা বলেছেন। আমরা দেখি শেখার জন্য যদি শিক্ষার্থীর মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকে তখনই শিখন সম্ভব হয়। শিক্ষার্থী যদি মানসিকভাবে বা শারীরিকভাবে প্রস্তুত না থাকে তখন শেখাতে চাইলেও তা ব্যর্থ হবে। তাই আমরা যারা শিক্ষক বা বাবা মা, শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতার বাইরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তার দৈহিক ও মানসিক পরিণামের উপর নির্ভর করেই তাকে শেখাতে হবে। ফল লাভের সূত্রটা আমরা যদি দেখি, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৃপ্তিকর বা আনন্দদায়ক হলে প্রাণী বা আমরা শিখি এবং শিখন স্থায়ী হয়। আর অতৃপ্তিকর যদি হয় তা আমরা সহজেই ভুলে যাই কিংবা অতৃপ্তিকর পরিস্থিতি পরিহার করতে চাই। তা সেই জন্য আমাদের এটা বুঝতে হবে, শিখন আমরা যদি স্থায়ী করতে চাই শিক্ষক এমনভাবে পাঠদান করবে যাতে পাঠ্য বিষয়গুলো শিক্ষার্থীদের নিকট আনন্দদায়ক এবং বোধগম্য হয়। শিক্ষক পাঠদানের সময় সহজ হতে কঠিন বিষয়ের দিকে অগ্রসর হবেন এবং সহজ পাঠ দিয়ে আরম্ভ করলে শিক্ষার্থীরা সফলতার মধ্য দিয়ে শিখবে। শিক্ষক বিভিন্ন ধরনের প্রশংসামূলক শব্দ যেমন বাহ বাহ, বেশ, চমৎকার হয়েছে, ভালো ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীদের আনন্দদায়কভাবে
কোনো বিষয় শেখাতে পারেন। শিক্ষক উৎসাহ দান, স্বীকৃতি দান, এমনকি মুখভঙ্গি দিয়েও শিক্ষার্থীকে পাঠে মনোযোগী করে তুলতে পারেন। শিক্ষককে মনে রাখতে হবে, প্রথমেই শিক্ষার্থীরা যদি কঠিন সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে তার মাঝে হতাশা আসবে এবং শিখন বিষয়টি তাদের কাছে ভীতিকর হয়ে উঠবে। এবার থর্নডাইকের অনুশীলনের সূত্রে বলা হয়েছে, শিখনের একটি শর্ত হচ্ছে বারবার চর্চা বা অনুশীলন করা। চর্চা না করলে শিক্ষার্থী শেখা জিনিস ভুলে যাবে। কবিতা, বানান, শিক্ষার্থীদেরকে অনুশীলনের সুযোগ দিতে হবে যাতে তারা বিষয়টি ভালোভাবে শিখতে পারে। এগুলো ছিল আমাদের মুখ্য যে শিখনের সূত্র, সেগুলো থেকে। এবারে গৌণ সূত্রগুলো যেগুলো আছে সেগুলো শিক্ষাক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। যেমন শিক্ষার্থীদের নিজেদের চেষ্টা বা বহু ধরনের আচরণের ক্ষমতা দ্বারা কোনো সমস্যা সমাধান করার সুযোগ দিতে হবে। 2, শিক্ষার্থীদেরকে মনোভাব বা দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে শিক্ষক শ্রেণীতে পাঠদানের জন্য আনন্দদায়ক সুখকর পরিবেশ সৃষ্টি করবেন যাতে শিখনকে ত্বরান্বিত করা যায়। 3, পাঠ সহায়ক করার জন্য শিক্ষক পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশের কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় বিষয়গুলিকে বাদ দিয়ে শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ বা মনোযোগী করবেন। লাস্ট, শিক্ষার্থীদের অজানা বা কঠিন বিষয় শেখানোর সময় জানা থেকে অজানা বা সহজ থেকে কঠিন বিষয় সাদৃশ্যের ভিত্তিতে শেখাবেন। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।